আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। প্রশাসনে পদায়নে বঞ্চিতরা ক্ষুব্ধ। সম্প্রতি সচিবালয়ের বিভিন্ন ধরনের অফিসারগণ ক্ষুব্ধ পরিস্থিতিতে রয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন একটি পক্ষ রয়েছে ভারতের নির্দেশে ভারতের দিল্লিতে শেখ হাসিনা লেডি লেন্দুপ্তরজি গোপালী সেখানে রয়েছে। সেখানে বসে কলকাঠি নাড়ছে বাংলাদেশের সচিবালয় সহ বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে বিভিন্ন অরাজকতা তৈরি করতে চায়, বাংলাদেশের পরিবেশ ঘোলাটে করতে চায়। এটা ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে, একের পর এক চলছে বিভিন্ন জায়গায়। কালকে তো তেজগাঁও পলিটেকনিক্যালের স্টুডেন্টরা এটা ঘটিয়েছে, রাস্তাঘাট আটকে দিয়েছে। তো এর নেপথ্য হচ্ছে, যেটা আমরা বুঝি সেটা হচ্ছে এটার পেছনে ভারতের এজেন্ট আওয়ামী লীগ গোষ্ঠী, তারাই জড়িত বলে আমরা মনে করি। এটা গেল একটা পার্ট, একটি অংশ। আজকে কিছুক্ষণ আগে আমি দৈনিক নয়াদিগন্তে একটি হট নিউজ দেখলাম। সেটা হচ্ছে প্রশাসনে যে সম্প্রতি রদবদল হয়েছে, এই রদবদলে সচিবালয়ের অনেক অফিসারগণ ক্ষুব্ধ হয়েছে। যারা বঞ্চিত ছিলেন আওয়ামী লীগ আমলে, তারা ক্ষুব্ধ হয়েছে। গতকালই আমি দেখলাম যে 25 জন ডিসিকে রদবদল করা হয়েছে। নতুন জায়গায় 25 জন ডিসিকে বসানো হয়েছে। অর্থাৎ ঢাকার ডিসি সহ বিভিন্ন জায়গায় এখানে যারা ছিল তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে সেখানে অন্য জায়গার থেকে প্রমোশন দিয়ে ডিসি করা হয়েছে। অন্য জায়গায় যারা ছিল প্রশাসনে বিভিন্ন পদে, ডিসি পদে, অ্যাসিস্ট্যান্ট পদে, ইউনো পদে, বিভিন্ন পদে যারা ছিলেন তাদেরকে প্রমোশন দিয়ে ডিসি বানানো হয়েছে। ডিসি হিসেবে এরকম নতুন 25 জায়গায় বসেছেন। তো এটা গতকাল দেখলাম। আজকে যে নিউজটা হচ্ছে, ক্ষুব্ধ বঞ্চিতরা। এখন ক্ষুব্ধ হচ্ছেন, তারা জানিয়েছেন যে ঢাকার যে এখন ডিসি হিসেবে, আমি তো কালকে দেখলাম তানভীর আহমদ নাম, মাথায় টুপি, বড় বড় দাড়িওয়ালা, তার কথাই কি বলছে কিনা সেটাই তো হওয়ার কথা। ঢাকার ডিসি নাকি আওয়ামী লীগের একজন কুখ্যাত ব্যক্তির ভাগ্নে। আমি মনে করি কারো ভাগ্নে ভাতিজা যদি তার ইমান থাকে, কোনো দুষ্কৃতকারীর সাথে জড়িত না থাকে, অপরাধ না করে, তাহলে ভাগ্নে যদি ভালো হয়, নৈতিকতায় সৎ, তাহলে তো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু আমরা তো সেটা বাংলাদেশে খুব কম দেখি। বাংলাদেশের স্বজনপ্রীতি বেশি থাকে, আত্মীয় স্বজনের সাথে মিলে অপরাধ কাণ্ড, অনিয়ম, জালিয়াতি করে থাকে বেশি। যেরকম আমরা দেখেছি যে নুরুল হুদা বরিশালের চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ, তার ভাগ্নেকে পটুয়াখালী থেকে এমপি বানানো হয়েছিল, এক সন্ত্রাসকে তার ভাগিনা। তো যাই হোক, সেদিকে উদাহরণে যাচ্ছি না। যে এখন যাদেরকে 25 জনকে বসিয়েছে তাদেরকে নিয়ে বিতর্ক উঠছে যে তারা আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ছিল। কোনো একজন ব্যাংক কর্মকর্তাকে থাপ্পড় মেরেছিল, আর বিভিন্ন জালিয়াতি কর্মে অপরাধে জড়িত ছিল বিভিন্ন ব্যক্তিরা, এবং আওয়ামী লীগ আমলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছে। আওয়ামী লীগের আত্মীয় স্বজন, আওয়ামী লীগ করা লোকজন, তারাই মূলত এই প্রমোশনগুলো পেয়েছেন। এই 25 জন ডিসি তারা সবাই আওয়ামী লীগের সুবিধাভোগী, এটা তারা বলার চেষ্টা করছেন। এটা নিয়ে তারা ক্ষুব্ধ। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে, অন্তর্বর্তীকালীন সরকারে যারা অ্যাডভাইজার হিসেবে আছেন, উপদেষ্টা হিসেবে আছেন, তাদের বড় অংশটাই তো সেই 111-এর প্রোডাক্ট। ধরেন আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব, 111 সরকারের সময়ে খুব কাছের লোক ছিল ফখরুদ্দিন সরকারের। তিনি সেখানে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। এই আলী ইমাম মজুমদার অ্যাডভাইজার ছিলেন।
আজকে ইন্টারিম গভর্নমেন্টের সেই লোক আবার ডক্টর ইউনূসের অ্যাডভাইজার। জাহাঙ্গীর আলম চৌধুরী, সে এখন হোম মিনিস্ট্রির দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি। তিনি মইনুল আহমদের সহযোগী হিসেবে অনিলিভেন কাণ্ড ঘটিয়েছেন। তো এই যে পার্বত্য অঞ্চলে দুজন অমুসলিমকে বানানো হয়েছে, অমুসলিম নিয়ে কোনো কথা না, অমুসলিম তো বাংলাদেশের অনেকে ভালো ভালো ভূমিকা রেখেছেন। ধরেন পিনাকি ভট্টাচার্য, তিনি অমুসলিম, তার তো কোটি কোটি ভক্ত রয়েছে বাংলাদেশে, সেটা নিয়ে তো কারো সমস্যা নেই। এখন এখন পার্বত্য অঞ্চলে এবং আরেকজন ব্যক্তিকে, তারা দুজন অমুসলিম, এখন কি অমুসলিম কোটায় তাদেরকে বানিয়েছে না কোন যোগ্যতা বানিয়েছে তা আমরা বুঝতে পারি না। এর মধ্যে একজন হচ্ছে আওয়ামী লীগের ব্যক্তি, সেই দুজনের মধ্যে তাদেরকে অ্যাডভাইজার বানিয়েছে। তারপরে এলজিআরডি উপদেষ্টা যিনি হয়েছেন, এলজিআরডি আরিফ হাসান 84 বছর বয়সের একজন প্রবীণ ব্যক্তি। তিনি সিনিয়র আইনজীবী, তাতে কোনো সন্দেহ নেই, আইন ভালো জানেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি কিন্তু আমরা জানি বিতর্কিত একজন ব্যক্তি। তার পরিবারে অনেক ধরনের দুর্ঘটনা ঘটিয়েছেন, তার পুত্রবধূকে নির্যাতন করেছেন, এমন ঘটনা মিডিয়ায় আসছে। তো এই ধরনের ব্যক্তি উপদেষ্টা পদে আছে। তো এই যে সরকার, এখন যে উপদেষ্টা যারা আছেন, এখন যারা উপদেষ্টা আছেন ইন্টারিম সরকারে, প্রধান উপদেষ্টার বাইরে যে উপদেষ্টাগণ আছেন, প্রত্যেকটা উপদেষ্টাকে আমি মনে করি একজন প্রধানমন্ত্রীর পাওয়ারের মনে করি। একে তো এই ইন্টারিম সরকার বিপ্লবের পরে হয়েছে, এই সরকার অত্যন্ত শক্তিশালী হওয়ারই কথা। তারা কি কার্যক্রম করছেন, কতটুকু ক্ষমতা প্রয়োগ করছেন, দেখাচ্ছেন, সেটা ভিন্ন বিষয়। এত বড় বিপ্লবের পরে তাদের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে, এই সরকারটার সভাপতি অনেক শক্তিশালী। এবং আমরা জানি যে বিএনপি জামাত জোট আমলে বা আওয়ামী লীগ আমলে 60-65 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী থাকতো, এখন মাত্র 17 জনের টিম। এখন চিফ অ্যাডভাইজারের বাইরে যে উপদেষ্টাগণ আছেন, এদের প্রত্যেকে এক একজন প্রধানমন্ত্রীর পাওয়ারের মনে করি। তো এখানে যদি এই সমস্যা হয়, এখানে যদি বিভিন্ন বিতর্কিত ব্যক্তি, 111-এর লোকজনকে বসানো হয়, 111-এর কুশীলকদেরকে বসানো হয়, তাহলে প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে কি হতে পারে? যাই হোক, এইগুলো যদি চলতে থাকে তাহলে আমরা বাংলাদেশে আর সেই সুফল দেখতে পারবো না যে আমরা রাষ্ট্র মেরামতের কথা বলছি, শুনছি ছাত্রদের থেকে, আমরা গুড গভর্নেন্সের পথে আগাবার কথা শুনছি, করাপশন কমাবার ব্যবস্থা হচ্ছে এমন শুনছি আমরা, যে করাপশন বন্ধ হবে সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোতে, নাগরিক সুবিধার কথা শুনছি। সেটা আসলে কতদূর এগোবে, কতদূর উন্নতি হবে আমি বুঝতে পারছি না। এভাবে যদি প্রশাসন সেই আওয়ামী লীগের যারা ভারতের দালাল ছিল, কুখ্যাত গণহত্যাকারী আওয়ামীদের বংশধর, তাদের সুবিধাভোগী ফ্যাসিলিটিস পাওয়া লোক যদি আবার সেই পদায়ন হয় প্রশাসনে বিভিন্ন জায়গায়, তাহলে তো আমরা সেই জায়গাটায় আমরা হোঁচট খাব। আমরা মনে হচ্ছে ব্যাহত হচ্ছে এই জায়গাটায়। তো যাই হোক, আমরা এই ইন্টারিম সরকারের কাছে দাবি জানাবো, আপনারা বিচক্ষণতার সাথে কাজ করুন, সাহস নিয়ে কাজ করুন, বিষয়টা অ্যানালাইসিস করুন যে কিভাবে গণবিপ্লব ঘটেছিল, কিভাবে ইন্টারিম সরকারের জন্ম হয়েছিল, বাংলাদেশের কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা, সমর্থন কিসের প্রতি, কি চায়, সেভাবে প্রশাসনের লোক বসাতে হবে। যারা আওয়ামী লীগের কুখ্যাত ব্যক্তি, যারা গণহত্যার সহযোগী ছিল, যারা লুটপাট করেছে, চাটুকারি করেছে 16 বছরে, তারা যাতে প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ পদে না বসতে পারে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা অনিয়ম দুর্নীতি করে নাই, যারা দেশের জন্য কাজ করেছে, যারা লড়াই করেছে দেশের গণতন্ত্রের জন্য,
যারা পেশাদারিত্ব নিয়ে কাজ করেছে প্রশাসনে, এদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক, তাদেরকে পদায়ন করা হোক, বসানো হোক, তাদেরকে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে জায়গা দেওয়া হোক। আসসালামু আলাইকুম।